প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব টনসিল ও অ্যাডেনয়েডের সমস্যা নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন খ্যাতিমান নাক কান গলা রোগ বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। অধ্যাপক ডাক্তার জাহির আল আমিন ১৯৬০ সালের জুলাই মাসে রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৩ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FRCS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বারডেম ও ইম্পালস হাসপাতালের ENT বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। স্যার, এই যে টনসিল এবং অ্যাডেনয়েড, টনসিলের সঙ্গে সবাই মোটামুটি পরিচিত, সবাই জানেন যে আমাদের মুখের ভেতরে গলার দুই দিকে টনসিল থাকে, ঠান্ডা খেলেই ফুলে যায়, ব্যথা হয়, এরকম একটা ধারণা অনেকের মধ্যে আছে। তো এই টনসিল এবং অ্যাডেনয়েড বিষয়টা কি? টনসিল এটা আসলে এগুলো হলো লিম্ফয়েড টিস্যু, যেটা আমাদের বেশ কয়েক জায়গায় আছে শরীরের ভিতরে। তার মধ্যে গলার মধ্যে দুই পাশে দুইটা টনসিল এবং নাকের পিছনের দিকে, গলা এবং নাকের সংযোগস্থলে ওই পিছন দিকটাতে অ্যাডেনয়েড। এরকম আবার একটা লিম্ফয়েড টিস্যু আছে যেরকম আমরা অ্যাপেন্ডিক্স, এটা আমরা সবাই জানি। এগুলো আসলে লিম্ফয়েড টিস্যু বিধায় এগুলো বারবার করে ইনফেকশন হয়, এবং ইনফেকশন হলে অ্যাপেন্ডিসাইটিস হলে যেরকম হয় পেটের মধ্যে ব্যথা হয়, টনসিলাইটিস হলে টনসিলের মধ্যে ব্যথা হয়, অ্যাডেনয়েডাইটিস হলে অ্যাডেনয়েডের ব্যথা অতক্ষণভাবে ধরা পড়ে না, তবে নাক বন্ধ হয়ে থাকে, মুখ দিয়ে শ্বাস নেয়। এগুলো আসলে লিম্ফয়েড টিস্যু বিধায় এদের একটা ইনফেকশন হওয়ার একটা প্রবণতা থাকে, এবং অনেক সময় এটা সোর্স অফ ইনফেকশন হয়ে যায়, ইনফেকশনের ঘাঁটি হয়ে যায়। কোন বয়সে সাধারণত বেশি হয়? আমাদের দেশে অনেকে মনে করে ছোটবেলায়। আসলে টনসিল এবং অ্যাডেনয়েড 2-3 বছর, অ্যাডেনয়েড তো 10-12 বছর পরে পুরোপুরি রিগ্রেস করে যায়, আর টনসিলটা 2-3 বছরের পরে এটা সিগনিফিকেন্টলি ছোট হয়ে যায়। কাজে এই সমস্যাগুলো কিন্তু বাচ্চাদেরই হয়ে থাকে, 8-10 বছর, 1-2-3-4 বছর বয়সে হয়ে থাকে। এটা এই যে আমাদের দেশে বয়স্ক লোক, মধ্যবয়সী, এল্ডারলি পারসন, ওল্ড পিপল, তারা বলতেছে আমার টনসিলের সমস্যা। এটা হয় তার টনসিলের সমস্যা না, অথবা তার টনসিলের সমস্যা ছোটোবেলা থেকেই ছিল, এটা লিঙ্গার করেছে বয়স্ককাল পর্যন্ত। ডিনোভোর বয়সকালে হঠাৎ করে টনসিলের সমস্যা 30 বছর বয়সে শুরু হলো, এটা ভেরি আনইউজুয়াল, নাই বললেই চলে, খুবই খুবই রেয়ার। অথবা সেকেন্ডারি ইনফেকশন, ম্যালিগন্যান্সি, অ্যাবসেস, রেয়ারলি হলো এসব স্যার হতে পারে। কিন্তু সেকেন্ডারি ইনফেকশন হয়তো হয়, ম্যালিগন্যান্সি তো ভেরি ভেরি রেয়ার, মানে ক্যান্সার জাতীয় জিনিস খুবই খুবই কম। তবে এই ম্যালিগন্যান্সি ব্যাপারে একটা বলি, কোনো জিনিস যদি সম্পূর্ণ না সারে দিনের পর দিন লিঙ্গার করে, আমরা কাকে বলবো ক্যান্সার? ক্যান্সার নিয়ে একটা কিন্তু আপনি যেন উঠেই ফেললেন, বলা উচিত ভীতি আছে কি আমি ক্যান্সার বুঝবো কেমন আমার ক্যান্সার আছে কিনা। আপনার একটা সমস্যা হলো, সমস্যাটা সম্পূর্ণ সরে গেল, আপনি বুঝবেন আপনার ক্যান্সার নাই। আপনার সমস্যা হলো সমস্যাটা অনেকখানি ভালো হয়ে গেল, একটু থেকে গেল, এবং যত দিন যাচ্ছে সমস্যাটা বাড়তে থাকলো এবং ভালো হওয়ার প্রবণতা কমতে থাকলো, একটা ধরে নিতে পারবেন আপনার খারাপ কিছু আছে, এবং সেরকম ক্ষেত্রে আমাদের একটা আজে বাজে কথা চিন্তা করা উচিত। মানে তখন পরীক্ষা করে কনফার্ম করা উচিত, সেটাও ক্যান্সার নাও হতে পারে, কিন্তু সতর্ক হওয়ার সময় চলে গেছে। একজন মানুষের যদি ছোট শিশু, বাচ্চাদের বিশেষ করে অ্যাডেনয়েড যদি এনলার্জড হয়ে যায়, বড় হয়ে যায়, সেই ক্ষেত্রে তার কি সমস্যা হবে? নর্মালি শিশু তো অনেক সময় বলতে পারে না, আপনি বলছেন যে 3 বছরের আগের বয়সেই বেশি সমস্যাটা হয়, সেই ক্ষেত্রে মা বাবার কি খেয়াল রাখা উচিত, বা এই শিশুটির মধ্যে কি পরিবর্তন তারা দেখবে? শিশুটা ভালো কি না আমি বুঝবো কেমন করে? আমার তো আগে শিশু ছিল না, আমার তো আগে বাচ্চা ছিল না, কিছুটা আমার বাপ মার কাছ থেকে, আমাদের বাপ মার কাছ থেকে আমরা কিছু জানি। আমি একটা মানুষ, আমি বুঝবো কেমন করে আমার ছেলেটা ঠিক আছে কি ঠিক নাই? আপনাকে বুঝতে হবে কি একটা শিশু স্বাভাবিক যা বিহেভ করে সেটা থেকে যদি বিচ্যুতি হয়, তার মানে আপনার শিশু ঠিক নাই। একটা শিশু স্বাভাবিক খেলাধুলা করার কথা, খেলাধুলা করছে না, শিশু ঠিক নাই। একটা শিশু স্বাভাবিক খাওয়া দাওয়া করার কথা, খাওয়া দাওয়া ঠিক মতো করছে না, সেটা তো স্যার যে কোনো রোগেই হবে। আমি জানতে চাচ্ছি যে টনসিল এবং অ্যাডেনয়েডের সমস্যা হলে তারা স্পেসিফিক কি কি বিষয় চেঞ্জ দেখবে? নাক দিয়ে শ্বাস নেবে, যখন দেখবেন শিশু নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে নিচ্ছে, তাহলে হাঁক করে মুখ দিয়ে, দ্যাট ইজ সমস্যা। এই মুখ দিয়ে শ্বাস নেওয়া সারাদিন থাকবে, কিন্তু সারাদিন থেকে মুখ দিয়ে নিয়ে নিচ্ছে, রাত্রে যখন ঘুমাবে তখন সে মুখ ঠিক মতো বন্ধ হয়ে যায়, ফলে তখন হবে কি সে নাক ডাকবে, প্রচণ্ড নাক ডাকবে,
তার ঘুমের মধ্যে ব্যাঘাত হবে, বারবার করে ঘুম উঠে বসবে, দম বন্ধ ভাবে ধর্ম করে উঠে বসবে, শ্বাস নিতে পারবে না, সাফোকেশন হবে। এইটাই বুঝবেন কি আপনি বাচ্চার অ্যাডেনয়েড বড় হয়ে গেছে। এটা হলো প্রাথমিক পর্যায়ে। এখান থেকে কানে ইনফেকশন হতে পারে, বাচ্চা বারবার করে একটাকে কান নিয়ে আলোচনা করছিলাম, কানে বারবার করে ইনফেকশন হতে পারে, এটা হতে পারে। আবার বাচ্চা দেখা যাবে অনেক দিন ধরে যেহেতু বাতাস অক্সিজেন ঠিক মতো ঢুকছে না শরীরের ভিতরে, তার অক্সিজেন কিন্তু লেভেল ব্রেনে কমে যাচ্ছে, এবং একটা বাচ্চা 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা ঘুমাচ্ছে, তার 12 ঘন্টা ধরে অক্সিজেন ব্রেনে কম যাচ্ছে, ফলে দেখা যাবে কি বাচ্চার হচ্ছে, বুদ্ধি কমে যাচ্ছে, স্কুলে পারফরমেন্স কমে যাচ্ছে। বাচ্চা যেহেতু অসুস্থ থাকে, বাচ্চা ইরিটেবল হয়ে যাচ্ছে, সে তো তার অসুখটা বলতে পারছে না, আব্বু আমার এটা হচ্ছে না, আমার আম্মু এটা আমার হচ্ছে। সে করবে কি, বিহেভ করবে, ইরিটেটিং বিহেভ করবে, সেটা যে এটা করছে, ওটা দুষ্টামি করছে, বেশি ভাঙাচোরা করতেছে, সব কিছুর মধ্যে একটা একটা ডিস্ট্রাকটিভ একটা অ্যাটিটিউড। এটা ব্যাড বিহেভিয়ার, ইল বিহেভিয়ার, আনঅ্যাকসেপ্টেবল বিহেভিয়ার যেগুলো হয়, এগুলো অনেকের পিছনে একটা অসুখ দায়ী। এবং এই যে রাত্রেবেলা যদি আপনার বাচ্চা নাক ডেকে ঘুমায় বা দিনের বেলা দেখছেন কি হা করে আসে, বাচ্চা সর্দি কাশিতে ভুগতেই থাকবে, সারাক্ষণ দেখবেন তার সর্দি লেগে আছে। বাচ্চাদের সর্দি কাশি হয়, কিন্তু সারাক্ষণ সর্দি কাশি হলে সারতে যাবে না, মাসের পর মাস চলে যাচ্ছে, বাচ্চা সর্দি কাশি সারছে না। দিস আর দ্য ইন্ডিকেশনস, এগুলো দিয়ে বোঝাতে হবে আপনার অ্যাডেনয়েড বড় হচ্ছে। তবে ভেরি ক্লিয়ার, বাচ্চা হা করে শ্বাস নেবে, এত দূরে যাওয়ার দরকার নেই। এই লক্ষণগুলি দেখলে চিকিৎসকের কাছে নিয়ে অবশ্যই পরীক্ষা করানো উচিত। বাচ্চার চেহারায়ও কিছু পরিবর্তন চলে আসে, বুদ্ধিমত্তার ছাপ কমে গিয়ে বোকা বোকা চেহারা, ইডিওটিক বিহেভিয়ার হয়, দাঁতটাতে সমস্যা হয়, সেটা অনেক পরে। এটা আসলে এই পর্যায়ে আমাদের বাচ্চাদেরকে আমাদের নিয়ে যাওয়া উচিত না, তার আগেই চিকিৎসকের কাছে যাওয়া উচিত। এই যে অ্যাডেনয়েডের বিষয়টা না হইলো, টনসিলের সমস্যার সঙ্গে ঠান্ডার একটা সম্পর্কের কথা অনেকে বলে, এবং ওই বলে বাচ্চাকে আইসক্রিম খেতে পছন্দ করে বাচ্চা, কিন্তু আইসক্রিম দিতে গেলেই বাবা মা বলে না ওর টনসিলের সমস্যা আছে। আসলে এই আইসক্রিম বা ঠান্ডার সঙ্গে টনসিলের সমস্যার সম্পর্কটা একটু 1 মিনিট সময় নিব। আমি যখন 89 সালে লন্ডনে গেলাম, তখন আমি সমস্ত চকলেট আমি দেখলাম চকলেট ফর্মে 2-1টা ছাড়া। আমি যখন 97 সালে লন্ডন থেকে ফেরত আসলাম, তখন আমি দেখলাম সমস্ত চকলেট কিন্তু আইসক্রিম ফর্মে হয়ে গেছে। ঠান্ডা দেশের লোক এত আইসক্রিম খাচ্ছে, তাদের টনসিলের সমস্যা হচ্ছে না, আমার দেশের লোকের কেন সমস্যা হচ্ছে? কিছু ভেরি রেয়ারলি কিছু লোকের কোল্ড অ্যালার্জি থাকে, দে আর রেয়ার, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা অসাবধানতাবশত অথবা অজ্ঞতাবশত আমার টনসিল অ্যাডেনয়েডের যে চিকিৎসা করা দরকার, সেটা চিকিৎসা না করে আমরা প্রিভেনশনের দিকে কি ঠান্ডা বন্ধ করে দিলাম, আইসক্রিম বন্ধ করে দিলাম, বাসায় এটা ফ্রিজ দেখালাম না, ফ্রিজ বন্ধ করে রাখলাম। দিস ইজ নট দ্য থিং। যেটা যার চিকিৎসা সেটা করতে হবে। চিকিৎসা করার পরে যদি না হয়, তাহলে বলবো বাবা আমার কপাল খারাপ, আমাকে মেনে নিতে হবে। কিন্তু আমার টনসিল ইনফেকশন আছে, আমি টনসিল নিয়ে রেখে গলার মধ্যে বড় বড় গ্ল্যান্ড বসে আছে, আমার টনসিল ইনফেকশন কিন্তু ভিতরে ক্রনিক চলতেই আছে, আর আমি বাচ্চাকে ফ্রিজের পানি বন্ধ করলাম, সেটা তো ঠিক না। তাহলে যদি তাই হতো, ঠান্ডা পানিতে যদি নষ্ট হতো, তাহলে তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে কিছুই আবিষ্কার হতো না। সব কিছু আবিষ্কার, জ্ঞান বিজ্ঞান সব তো তারাই করতেছে, তারা তো সব অসুস্থ হয়ে পড়ে থাকতো, এটা ঠিক না। টনসিলের সমস্যা হলে যখন আপনাদের কাছে রোগী যায়, তখন আপনারা প্রপার অ্যান্টিবায়োটিক বা ব্যথা কমার চিকিৎসা যা লাগে সেটা দেন, এবং একটা পর্যায়ে অপারেশন করবেন, এইটাই স্বাভাবিক। কিন্তু অনেক রোগীরই এরকম একটা ধারণা জন্মে গেছে, বা অনেকেই বলে থাকে যে ডাক্তারের কাছে গেলেই তারা বলে টনসিলের অপারেশন করে ফেলেন, সেই জন্য তারা অনেক সময় বিকল্প চিকিৎসা পদ্ধতির দিকেও যায়। এই বিষয়ে আপনার বিদেশে ওয়ার্ল্ডে যে পরিমাণ টনসিল অপারেশন হয়, মনে করেন আমি আয়ারল্যান্ডে ছিলাম, আমি দেখেছিলাম, আমি লন্ডনে কাজ করছি, ওখানে যে পরিমাণ টনসিল অপারেশন হয়, আমার দেশে বোধহয় 1%ও হয় না। কাজেই বুঝতে হবে কি আসলে আমাদের লোকজন টনসিল অপারেশন অতিরিক্ত ভয় পায়, এবং প্রাথমিক পর্যায়ে তো ডাক্তারের কাছে আসেনই না, তারা যখন একদম বাধ্য হয়ে যায় তখন এসে হাজির হন এবং বিকল্প ব্যবস্থা খোঁজেন। এটা ঠিক না। আসলে টনসিল অপারেশন ওই উত্তম আমলের, উচ্চম সুচিত্রা আমলের ওই অপারেশন লালবাতি জ্বলছে এরকম তো এখন না। আমি যদি 1 লাখ টনসিল অপারেশন করি, 1 লক্ষ লোকই ভালো হয়ে যাবে, এটা কোনো নাই তো। আপনি বাসায় আমি যেতে পারে, রাস্তার মধ্যে আমাকে অন্য গাড়ি আমাকে ধাক্কা মেরে আমাকে অ্যাক্সিডেন্ট করে দিতে পারে, দ্যাট ইজ সাম রিস্ক দেয়ার। কিন্তু আমি টনসিল যখন অপারেশন করব, আমার হাতে টনসিল পুরাটা, আমার অ্যানেস্থেটিস্ট হাতে পুরাটা, তার অজ্ঞান করার ব্যাপার, এখানে তো কোনো আননোন আনসিন কিছু নাই। কাজেই তার একটা কমপ্লিকেশন হবে, তাতে হবে না। কারণ আমরা অপারেশন করলে অসুবিধাটা কি? ভালো জায়গায় করতে হবে, ভালো লোকের হাতে করতে হবে, এটা অবশ্যই দরকার। কি ভালো সেন্টার হতে হবে, সেন্টার যদি ভালো না হয়, সব ফ্যাসিলিটিস না থাকে, তো ছোটো জিনিস অনেক বড় হয়ে যাবে। কিন্তু টনসিল অপারেশন করার মধ্যে তো যদি দরকার লাগে, একটা রুগী আমরা কি ক্রাইটেরিয়া বলি, বছরে 2-3 বার 4 বার অপারেশন ইনফেকশন হচ্ছে, এবং ইনফেকশন হচ্ছে অনেক সময় লাগতেছে, এবং 2 বছর পর পর ইনফেকশন হচ্ছে, দ্যাট ইজ ইন্ডিকেশন ফর টনসিল অপারেশন। মুখ দিয়ে শ্বাস নিতে পারছে না, নাক দিয়ে, মুখ দিয়ে শ্বাস নিচ্ছে, দ্যাট ইজ অ্যান ইন্ডিকেশন ফর টনসিলেক্টমি। দেখা গেল টনসিলে আরও যেগুলো বাদ দিলাম, এই 2টা কমন জিনিস কি, বাচ্চা মুখ দিয়ে শ্বাস নিচ্ছে কি নাক দিয়ে শ্বাস নিচ্ছে, আর
বাচ্চা বা ঘন ঘন গলা ব্যথা হচ্ছে কিনা। তবে এই বাচ্চা কিন্তু সেই বাচ্চা না কি সব কিছু বন্ধ করে ঘরের মধ্যে বসে আছে, বাচ্চা সুস্থ স্বাভাবিক নর্মাল চলাফেরা করছে। তারপর দেখতে হবে কি বছরে 3টা-4টা ইনফেকশন হচ্ছে কিনা পরপর 2 বছর। দ্যাট ইজ অ্যান ইন্ডিকেশন ফর টনসিলেক্টমি। এটা আমার তৈরি করা তো ক্রাইটেরিয়া না, এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, এটা বইয়ে আপনারা নেটে খুঁজলেই তো পেয়ে যাবেন এটা কি ক্রাইটেরিয়া। এখন অনেকেই সচেতন, ইন্টারনেটে খুঁজলে পাওয়া যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে কোথাও না কোথাও আস্থা রাখতে হবে। তারই অংশ হিসেবে চিকিৎসকের উপর আস্থা রাখা। তিনি আপনি যে ক্রাইটেরিয়া বললেন তার ভিত্তিতে নির্ধারণ করবেন যে অপারেশন লাগবে কি লাগবে না, প্রয়োজন হলেই করা হবে, এতে ক্ষতি না হয়ে লাভই হবে। আপনি যদি আস্থা বাংলাদেশের ডাক্তারের প্রতি না থাকে তাহলে আপনি আস্থা লন্ডনের ডাক্তারের কাছে যান, কিন্তু আপনি আননেসেসারিতে ছেলেপেলেকে আপনি ক্ষতি করতে পারেন না। আপনি বাপ মা বলেই যে ছেলেপেলের ক্ষতি করবেন তা তো হতে পারে না। মানুষ অনেক সচেতন হচ্ছে, আশা করি আমাদের দর্শকরা এসব শুনে আরো সচেতন হবেন। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভি দর্শক শ্রোতাবৃন্দকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম টনসিল ও অ্যাডেনয়েডের সমস্যা ও তার প্রতিকার নিয়ে একটি আলোচনা। আশা করি আপনাদের কাজে লেগেছে। আজকে আমরা দেখাবো অ্যাবসের একটা মুভমেন্ট, যেটা সবচেয়ে সবাই জিমে যখন আসে, জিমে আসার পরে প্রথম থেকে তাদের প্রায়োরিটি থাকে কিন্তু ইটাকে কমাবে, অ্যাপসটাকে কমাবে, অ্যাপসটাকে ডিফাইন করবে। কিন্তু এনিহাও এটা সবাই ভুলে যায়, ভুলে গিয়ে দেখা যায় যে চেস্ট, বাইসেপ, ট্রাইসেপের দিকে সবাই ইনভলভ হয়ে যায়। তখন দেখা যায় যে পেটের যে মাসেলের যে মুভমেন্টগুলো সেটা খুব একটা পায় না, প্রায়োরিটি পায় না। এই জন্য আমরা কিছু দেখাবো, প্রোগ্রাম দেখাবো যে অল্প এক্সারসাইজের মাধ্যমে আপনার অ্যাবসের সেই ইগুলা ডেফিনেশনগুলো আপনি ইজিলি আনতে পারবেন। তবে একটা জিনিস আমি কিন্তু বারবারই বলছি, এখনও কিন্তু বলছি, অ্যাবসের মুভমেন্টটা কিন্তু চেস্ট অথবা বাইসেপ অথবা ইয়ের মতো হয় না, কোয়াডসের মতো হয় না। যে জিনিসটা লাগবে আপনার প্রথমে কিন্তু ফ্যাটটাকে আপনাকে অবশ্যই করতে হবে, বার্ন করতে হবে। ফ্যাট যদি আপনি বার্ন না করেন তাহলে আপনার ফ্যাট লেয়ারের নিচে যে মাসলটা ডেভেলপ হবে সেটা কিন্তু কখনোই ভিজিবল হবে না। এই জন্য অবশ্যই আপনি যদি অ্যাবসের কোনো মুভমেন্ট করেন আপনাকে অবশ্যই কার্ডিওভাস্কুলার মুভমেন্ট আপনাকে এক্সারসাইজ এর ভিতরে করতে হবে, মানে আনতে হবে। যদি প্রতিদিন করতে আপনি নাও পারেন অথবা যদি ইচ্ছে নাও করে, অ্যাটলিস্ট সপ্তাহে 3 দিন আপনাকে যে কোনো কার্ডিও মুভমেন্ট করতে হবে। এবং এর সাথে যেটা করতে হবে, যেতে হবে প্রপার করতে হবে, ইয়েতে আসতে হবে, ফুড হ্যাবিটটা করতে হবে, আসতে হবে। তখনই দেখা যাবে আপনার অ্যাবসের এইটা আসবে, ভিজিবিলিটি আসবে। কিন্তু দেখা যায় যে অ্যাবসের যে মুভমেন্টগুলো একটু ডিফিকাল্ট এবং কঠিন এবং সময় সাপেক্ষ। এই জন্য আমরা কিছু দেখাবো, প্রোগ্রাম দেখাবো, যাতে অল্পতেই আপনি সেই ডেফিনেশনটা আনতে পারবেন। ওকে, এই জন্য যে জিনিসটা আপনাকে লাগবে আপনাকে নিতে হবে, হেল্প নিতে হবে কেবল সেল। পুরো ফ্ল্যাট শুয়ে পড়বেন, যে কেবল যে স্ট্যান্ডটাকে আপনি হাতে ধরবেন, তাহলে কিন্তু আপনি সামনের দিকে চলে আসবেন। এখন আপনার সুবিধা মতো যে ওয়েটটা নিতে পারবেন সেই ওয়েটটা আপনি পায়ের সাথে আপনি হুকের মাধ্যমে আটকে ফেলবেন। ওকে, এখন এই অবস্থায় আপনি যেটা করবেন, নি রেইজ আমরা আগে করেছিলাম, এটা হচ্ছে আমরা যেটা বলবো কেবল অ্যাসিস্ট্যান্ট নি রেইজ। ওকে, গো। ইয়েস, নি রেইজ। যার যতটুকু ফ্লেক্সিবিলিটি সেই অনুযায়ী আপনি তুলবেন। পুরো জিনিসটাই আপনার লাগবে হচ্ছে লোয়ার অ্যাবসে। ইয়েস, এবং যেহেতু এটা আপনাকে টানছে ইয়ের দিকে, সামনের দিকে, এই জন্য আপনার লোয়ার অ্যাবস ছাড়াও আপনার আপার অ্যাবস এবং অবলিক্সও খুব ভালোভাবে প্রেশার পড়বে এবং অ্যাবসের ভিজিবিলিটি খুব ইজিলি চলে আসবে। ওকে ওকে না ওকে, আমরা বলেছিলাম যে যদি কোনো রকম রেজিস্ট্যান্স আপনি ইউজ করেন ইয়েতে অ্যাবসে, তাহলে অ্যাবসের এইটা বেড়ে যায়, মানে ডেফিনেশনটা বেড়ে যায়, মাসকুলারিটি বেড়ে যায়। এই জন্য বলেছিলাম যাদের বডিতে একটু ফ্যাট লেয়ার বেশি অথবা একটু বাল্ক পরিমাণ বেশি, তারা কোনো রকম রেজিস্ট্যান্স নিয়ে করবেন না। তবে এই এক্সারসাইজটা আপনি ইজিলি যদি আপনি করেন, আপনার কোনো আসবে না, বাল্ক আসবে না, শুধু ডেফিনেশনটা আসবে। সুতরাং নিশ্চিন্তে আপনি এই প্রোগ্রামটা ইনভলভ করতে পারেন। তবে যাদের কোনো লোয়ার ব্যাক ইঞ্জুরি আছে তারা এক্সারসাইজটা করবে না, তাহলে আপনার লোয়ার ব্যাক ইঞ্জুরিটা পেইনটা বেড়ে যাবে। প্রিয় দর্শক, আমরা জানি খেজুর অত্যন্ত বলদায়ক এবং পুষ্টিকর। চলুন এই বিষয়ে একজন পুষ্টিবিদের কাছ থেকে জেনে নেই খেজুর কতটা খাবেন, কেন খাবেন। খেজুর অত্যন্ত ক্যালোরিবহুল একটি খাবার এবং বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেলস এবং আঁশ সমৃদ্ধ। এই ভিটামিনগুলির মধ্যে রিবোফ্লাভিন, নায়াসিন, থায়ামিন ইত্যাদি উল্লেখযোগ্য। তাছাড়া ভিটামিন এ এবং ভিটামিন কেও রয়েছে খেজুরের মধ্যে, এবং মিনারেলসগুলির মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি উল্লেখযোগ্য। আমেরিকান ক্যান্সার সোসাইটি আমাদের সবাইকে দৈনন্দিন 20 থেকে 35 গ্রাম আঁশ জাতীয় খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন, যা আমরা খেজুর থেকেই গ্রহণ করতে পারি। তাছাড়া সারাদিনে একটি খেজুর আমাদের চোখের সুস্থতা দান করে। খেজুর উচ্চমাত্রার সলিউবল ফাইবার সমৃদ্ধ, যা ন্যাচারাল ল্যাক্সেটিভ হিসেবে কাজ করে, আমাদের বাওয়েল মুভমেন্টে সহায়তা করে এবং কনস্টিপেশন দূর করতে বিশেষ ভূমিকা পালন করে।
খেজুরে প্রচুর পরিমাণে মিনারেলস যেমন সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক ইত্যাদি থাকায় তা হাড়ের গঠন এবং বর্ধনে সহায়তা করে এবং বিভিন্ন ধরনের হাড়ের অসুখ যেমন অস্টিওপরোসিস থেকে রক্ষা করে। নিকোটিন নামক উপাদানটি খেজুরে থাকায় তা আমাদের অন্ত্রের বিভিন্ন ধরনের অসুখ থেকে রক্ষা করে। তাছাড়া অ্যানিমিয়া দূর করতে খেজুরের জুড়ি নেই। খেজুরে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। তাছাড়া একটি উপাদান খেজুরে রয়েছে যা সচরাচর আমরা খাবারে খুব কম পাই, তা হচ্ছে অর্গানিক সালফার। এই অর্গানিক সালফার আমাদের বিভিন্ন ধরনের সিজনাল অ্যালার্জি রিঅ্যাকশন থেকে রক্ষা করে। তাছাড়া ওজন বাড়াতে খেজুরের জুড়ি নেই। একটি খেজুর থেকে আমরা 23 কিলো ক্যালোরি পেয়ে থাকি এবং 100 গ্রাম খেজুর থেকে আমরা 282 কিলো ক্যালোরি পেয়ে থাকি। তাই এই থেকেই আমরা বুঝতে পারি যে অল্প পরিমাণ খাবার খেয়ে আমরা যথেষ্ট ক্যালোরি অর্জন করতে পারছি। যারা ওজন বাড়াতে চান বা মাসেল বিল্ড করতে চান তাদের জন্য খেজুর খাওয়ার জন্য আমরা পরামর্শ দিতে পারি। খেজুরে রয়েছে প্রাকৃতিক সুগার যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ ইত্যাদি, যা অল্প পরিমাণে এবং খুব কম সময়ে আমাদেরকে শক্তি যোগাতে সহায়তা করে। তাছাড়া ডায়রিয়া হলে খেজুর একটি বিশেষ ভূমিকা পালন করে। যেমন খেজুরে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যা আমাদের ডায়রিয়া পরবর্তী সমস্যা দূর করতে বিশেষ ভূমিকা পালন করে। সামনে রমজান মাস আসছে, তাই সারাদিন উপোস থাকার পরে আমাদের এই ক্যালোরির ঘাটতি আমরা খেজুর দ্বারাই পূরণ করতে পারি। ডায়াবেটিক রোগীরাও অনায়াসে 2টো খেজুর নিতে পারেন। তাই আমি এই কথা বলতে চাই যে সারাদিনের দৈনন্দিন খাদ্য তালিকায় খেজুরের গুরুত্ব অপরিসীম। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। যাদের কনস্টিপেশনের সমস্যা আছে তারা প্রতিদিনের খাবার তালিকায় শাকসবজি রাখুন, সমস্যা কেটে যাবে। এ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে পাঠাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে, ডায়াবেটিসজনিত সমস্যার মধ্যে চোখের একটা গুরুত্বপূর্ণ স্বয়ংক্রিয় অঙ্গ হিসেবে পরিচিত। এক্ষেত্রে চোখের সবচেয়ে সংবেদনশীল অঙ্গ হচ্ছে রেটিনা। এই লেন্স, কর্নিয়া ভেদ করে যে আলোটা রেটিনাতে পড়ে, এই রেটিনাটার কাজ হচ্ছে এই আলোক শক্তিকে নিউরোসেন্সরি শক্তিতে পরিণত করা। এক্ষেত্রে ডায়াবেটিসের যে পরিবর্তনটা হয়, রেটিনাতে একটা ব্যাকগ্রাউন্ড, একটা ইমেজ হিসেবে কাজ করে। এখানে অনেকগুলো রক্তনালী থাকে। এই রক্তনালীটা ডায়াবেটিসজনিত কারণে এটার রক্তের ভিসকোসিটিটা বেড়ে যায়, প্রবাহটা বেড়ে যায় এবং রক্তনালীগুলো শুরু হয়ে যায়, রক্তনালীর যে পর্দা থাকে সেগুলো পাতলা হয়ে যায়। কারণ রক্তনালী যেই গতিতে চলে সেই নালীকে টলারেন্সের উপরে চলে যায়, সেক্ষেত্রে রক্তনালী ছিঁড়ে যায়। এই রক্তনালী ছিঁড়ে গেলে সেখানে রক্তক্ষরণ হয়ে যায়। আবার দেখা যায় যে রক্তনালীর যে রক্তের পর্দা, সেখানে কোলেস্টেরল ডিপোজিট হয় এবং অন্যান্য কারণে রক্তনালীর রাস্তাটা শুরু হয়ে যায়। সেক্ষেত্রে সেই রক্ত যে পরিমাণ যাওয়ার কথা রেটিনাতে সেই পর্যন্ত পৌঁছায় না। সেক্ষেত্রে রেটিনার পুরো পর্দার সম্পূর্ণ অংশে একটা ইস্কেমিয়া, মানে একটা চাহিদা তৈরি হয়। সেই চাহিদার যোগান সমান না হয় একটা অপ্রতুল অবস্থায় তৈরি হয়। সেক্ষেত্রে ওই রেটিনা তাকে সিগন্যাল দিতে থাকে যে আরও রক্ত পাঠাও, এবং যখন রক্ত স্বল্পতা তৈরি হয় নতুন রক্তনালী তৈরি হয়। এটা বডির একটা ডিফেন্সিভ মেকানিজম। কিন্তু যেই রক্তনালী তৈরি হয় সেগুলোর পর্দা আবার এতটা শক্ত থাকে না। সেক্ষেত্রে সেই পর্দা যখন শক্ত থাকে না, সেই পর্দাগুলো ছিঁড়ে নতুন রক্তনালী রক্তক্ষরণ ঘটায়। এটাই বেসিক্যালি ডায়াবেটিক রেটিনোপ্যাথি। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার দিনটি ভালো কাটুক এই প্রত্যাশায়। দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথি নিয়ে ঠিক একই সময়ে।